খুব ভালো লাগছে রাতের বেলা নদীর ধারের এই জায়গাটাকে। চারদিকে ঝিঝি পোকার শব্দের সাথে বেঁচে যাচ্ছে নদীর পানির কলকলধ্বনি। শিশির দৌড়ে একদম নদীর কিনারায় চলে এলো। চাঁদের আলোয় নদীর পানি একদম মুক্তার মতো জলজল করছে। ঘাসের উপরে বসে শিশির নদীর পানিতে হাত ডুবিয়ে দিল। ওকে নদীর কিনারায় আসতে দেখে সৌহার্দ্য এখানে চলে এলো। ঈশে নিজের পকেট থেকে মোবাইল বের করে শিশিরের পানিতে হাত ডোবানো একটা ছবি তুলে নিল। যে ছবিতে নেই কোনো কৃত্রিমতা, আছে শুধুই মুগ্ধতা ছড়ানোর ক্ষমতা। চাঁদের আলোয় শিশিরের মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। চাঁদ যেন নিজের রূপে শিশিরকে সাজিয়ে তুলেছে। ছবিটা তুলে নিজের ফোনের ওয়ালপেপারে সেট করে নিল সৌহার্দ্য। শিশির পাশ ফিরে চাইতেই সৌহার্দ্যকে দেখতে পেল। শিশির নিজের মোবাইল সৌহার্দ্যের দিকে বাড়িয়ে দিয়ে বলে উঠল, সৌহার্দ্য ভাই, আমার একটা ছবি তুলে দেন না। সৌহার্দ্য ওর হাত থেকে মোবাইলটা নিয়ে একটা ছবি তুলে দিল। মোবাইলটা ফেরত দিতে নেবে তার আগেই শিশির আবার বলে উঠল, শুধু হাতের একটা ছবি তুলে দেন, তারপর আর বলবো না। সৌহার্দ্যের জন্য বিরক্ত হল না শিশিরের এমন আবদারে, বরং শিশির যদি আরো বড় কোনো আবদার জুড়ে দিত সেটাও সৌহার্দ্য কোনো বিরক্তি ছাড়াই পূরণ করত। ছোটবেলা থেকে তো শিশিরের সব আবদার সৌহার্দ্যের কাছে। শিশিরের বায়নায় এখন এতটাই অভ্যস্ত সৌহার্দ্য যে এখন শিশির ওর কাছে বায়না না ধরলে ওর বিরক্তি লাগে। ছবি তুলে দিয়ে মোবাইলটা শিশিরের হাতে দিয়ে সৌহার্দ্য চলে যেতে চাইছিল। যেই চলে যেতে নেবে তখনই পেছন থেকে শিশির বলে উঠল, সৌহার্দ্য ভাই আসুন, একসাথে একটা ছবি তুলি। শিশিরের কথাটা সৌহার্দ্য ফেলতে পারল না। সে তো এটাই চেয়েছিল। সৌহার্দ্য এসে শিশিরের পাশে দাঁড়াতে ও ছবি তুলতে শুরু করলো। কিছু একটা খেয়াল করতেই শিশির বলল, মুখটাকে এইভাবে প্যাঁচামুখ না করে রেখে একটু হাসুন তো। সবসময় এমন গম্ভীর মুখে থাকেন কেন আপনি? ছবি তোলার সময় তো একটু হাসতে পারেন। শিশিরের কথাতে সৌহার্দ্য গম্ভীর মুখেই বলে উঠল, পারবো না, ছবি তুলতে হলে এভাবেই তোল, নয়তো তুলতে হবে না। শিশির মুখ বাঁকিয়ে সৌহার্দ্যের গাল দুটো নিজের হাত দ্বারাই দুইটিকে ঠেলে দিল। অতঃপর বলল, এইবার ঠিক আছে, এইভাবেই থাকুন। শিশির এমন বাচ্চামো করতে দেখে সৌহার্দ্য ফোনের দিকে তাকিয়ে একটা মুচকে হাসি দিল। ছবি তোলার শেষে শিশির বলে উঠল, হাসলে তো আপনাকে অনেক সুন্দর লাগে সৌহার্দ্য ভাই, তবুও কেন সবসময় মুখটা এমন করে রাখেন? সৌহার্দ্যের দায়সারা জবাব, জানি না। শিশির ছবিটিকে তাকিয়ে আনমনা হয়ে বলল, আপনি যখন মন খুলে হাসেন না সৌহার্দ্য ভাই, তখন আপনার ওই হাসিটা দেখতে অনেক সুন্দর লাগে। আপনার ওই খরগোশের মতো ছোট ছোট দাঁতগুলোর জন্য তো হাসিটা আরো বেশি সুন্দর লাগে। সৌহার্দ্য শিশিরের কথায় অবাক হয়ে বলে উঠল, কি? সৌহার্দ্যের কথায় ধ্যান ভাঙল। কথা ঘোরাতে শিশির খুশি হয়ে বলে উঠল, হাতের যে ছবিটা তুলে দিয়েছেন এটা বেশি ভালো হয়েছে, এটা আমি আমার প্রোফাইলে দেব। সৌহার্দ্যের যেন মাথায় এবার রাগ চড়ে গেল। সৌহার্দ্য রাগ মিশ্রিত কণ্ঠে বলল, না, কোনো ছবি আপলোড দেওয়া যাবে না। শিশির চোখ ছোট ছোট করে সৌহার্দ্যের দিকে তাকিয়ে বলে উঠল, কেন যাবে না? আপনি নিজেই ছবি আপলোড করেন তখন। সৌহার্দ্যের কাটকাট উত্তর, আমি দিব, কিন্তু তুই পারবি না। শিশির জিদ্দি গলায় বলল, আমিও দেব। সৌহার্দ্য ধমক দিয়ে বলে উঠল, না মানে না, দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছিস তুই, বড়দের কথায় অমান্য করিস। তোকে শুধু আমি দেখবো, অন্য কেউ না, আই রিপিট, কেউ না। বলে ওখান থেকে গটগট পায়ে প্রস্থান করলো সৌহার্দ্য। সৌহার্দ্য চলে যেতে ওর যাওয়ার দিকে পলক ঝাপটাতে ঝাপটাতে চেয়ে থাকলো শিশির। সৌহার্দ্যের বলা কথাগুলো যেন ওর মস্তিষ্ক ধারণ করতে পারেনি। এমনিতে অনেক ঘুরানো পেঁচানো কথাও মাঝে মাঝে ধরে ফেলতে পারে ও, কিন্তু কেন জানি সৌহার্দ্য স্বাভাবিকভাবে কথা বললেও মাঝে মাঝে শিশিরে সেটা বুঝতে অনেক বেগ পেতে হয়। এই যেমনটা এখন হচ্ছে। সিলেট যে 4টি জেলা নিয়ে গঠিত, সেই জেলাগুলোর মধ্যে রয়েছে অপূর্ব সৌন্দর্যের সমারোহ। সিলেট বেশিরভাগই বিখ্যাত জাফলং, মাধবকুণ্ড জলপ্রপাতের জন্য। মৌলভীবাজার শহরটি চা বাগান ও বনগুলোর জন্য বেশি পরিচিত। হবিগঞ্জ বিখ্যাত চায়ের জন্য। সুনামগঞ্জ বিখ্যাত লোকসঙ্গীত, দেশবন্ধুর মিষ্টি এবং পাথর শিল্পের জন্য। বাংলাদেশের সবচেয়ে বড় চা বাগান রয়েছে সিলেটে। দিলারা শেখের শ্বশুরবাড়ি সিলেটের সুনামগঞ্জ জেলায়। জৈনক মোগল সিপাহী সুনামুদ্দিন নামে সুনামগঞ্জের নামকরণ করা হয়। এখানকার দৃষ্টিনন্দন অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড় পর্বত প্রতিনিয়তই মানুষকে আকর্ষিত করে। দিলারা শেখের স্বামীর নাম মোজাহিদ শেখ। মোজাহিদরা 2 ভাই। বড় ভাইয়ের নাম মোর্শেদুল শেখ। শিশিরদের মতোই তারা সবাই যৌথভাবে থাকে। বেশ সুনামধন্য পরিবার তাদের। দিলারা শেখের শ্বশুর প্রায় কিছু বছর হয়েছে মারা গিয়েছেন। সুনামগঞ্জের সবচেয়ে নামকরা রেস্টুরেন্টটা মোজাহিদ শেখের। আর চট্টগ্রাম শহরে তাদের আলাদা বিজনেস আছে। গাড়ি এসে পৌঁছেছে নীলাটি লেকের সামনে। জানালার কাছ নামে শিশির বাইরের দৃশ্য দেখতে মুশকুল। শীতল হওয়া চোখে মুখে ছেয়ে যাচ্ছে। নির্জনতায় ঘেরা চারপাশটা। নীলাটি লেকটাকে ঘিরে কিছুটা দূরেই রয়েছে সবুজে ঘেরা গাছপালা। নীলাটি লেক নামে খ্যাত স্থানটি চুনাপাথরে পরিত্যক্ত খনির লাইমস্টোন লেক। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাট নামক গ্রামে নীলাটি লেকের অবস্থান। এই লেকের প্রকৃত নাম শহীদ সিরাজ লেক। লেকের চমৎকার নীল পানি, ছোট বড় টিলা আর পাহাড়ের সমন্বয় নীলাটি লেককে করেছে অপার্থিব সৌন্দর্যের অধিকারী। এই জায়গাটা দেখলে শিশিরের বারংবার চোখ জুড়িয়ে যায়। সিলেটে তেমন আশা হয়নি ওর, আসলেও নীলাটি লেকের কাছে কখনো যায়নি ও। কিন্তু এইবার যেহেতু সিলেটে এসেছে, নীলাটি লেকের কাছে না গিয়ে ও বাড়িতে যাবে না, কিছুতেই না। শিশির সৌহার্দ্যের দিকে তাকিয়ে আবদারের সহিত বলে উঠল, সৌহার্দ্য ভাই, এবার কিন্তু বাড়ি যাওয়ার আগে আমাকে এই নীলাটি লেকের কাছে নিয়ে আসবেনি। এখানটা ঘুরে দেখার অনেক ইচ্ছা আমার। সৌহার্দ্য আস্তে করে উত্তর দিল, ঠিক আছে। দিয়ার কোলে বসে বেঘুরে ঘুমাচ্ছে সকাল। ভোর দিয়ার কোল থেকে সকালকে নিজের কোলে নিতে নিতে বলল,
এখনো তো অনেক রাত, না হলে এখনই এখানে নামতাম। এখন তো অনেক রাত, না হলে এখনই এখানে নামতাম চড়ুই পাখি। সময় হলে ভাই আমাদের নিজে এখানে নিয়ে আসবে। ভোরের কথায় মুচকি হাসলো শিশির। তার সৌহার্দ্য ভাই কখনো তার আবদার ফেলতে পারে না। দীর্ঘ 8 ঘন্টা শেষে গাড়ি এসে থামলো শেখ বাড়ির সদর দরজায়। বাড়ির সদর দরজায় মোজাহিদ শেখের বড় ভাই আর তার স্ত্রী সন্তানেরা দাঁড়িয়ে। দিলারা শেখের শাশুড়ি রাত বেশি হয় ঘুমিয়ে গিয়েছেন। তাদের দেখেই বোঝা যাচ্ছে তারা শিশিরদের আসার অপেক্ষাতেই ছিলেন। মোজাহিদ শেখ এখনো বাড়িতে ফেরেননি। আমজাদ খান মোর্শেদ সাহেবের কাছে এসে তাকে জড়িয়ে নিয়ে বললেন, কেমন আছেন ভাইজান? মোর্শেদুল শেখ সোহাসে হেসে বললেন, এই তো আলহামদুলিল্লাহ, বাকি কথা পরে হবে, আগে ভেতরে চলো। শিশির কুয়াশা ওদের দেখে মোর্শেদুল শেখের স্ত্রী রওশনারা বেগম ওদের জড়িয়ে ধরলেন। মাথায় হাত বুলিয়ে দিলেন ভোর, সৌহার্দ্য আর সকালে। সৌহার্দ্যরা এসেছে শুনে নিজের রুম থেকে এক ছুটে চলে এসেছিল সিমি, দিলারা বেগমের ছোট মেয়ে সিমি। রাদিফ, রিমি আর সিমি 3 ভাই বোন। সৌহার্দ্য নিজের ব্যাগ নিয়ে রুমের দিকে, ভোর আর ওর জন্য বরাদ্দকৃত রুমের দিকে যাচ্ছিল। ঠিক তখনই সিমি ওর পথ আটকে বলল, সৌহার্দ্য কেমন আছো? কতদিন পরে আমাদের বাড়িতে এলে তুমি? সৌহার্দ্য সিমির দিকে না তাকিয়ে বলে উঠল, আমি তোমার বড় সিমি, তাই নাম ধরে না ডেকে ভাইয়া বলে ডাকো। আর যদি তা না পারো তাহলে আমার সাথে কথা বলার দরকার নেই তোমার। সৌহার্দ্য শিশির আর কুয়াশাকে তুই করে বলল, অন্যদের তুমি করেই সম্বোধন করে। দূরে থাকার সুবাদে রিমি আর সিমিকে কখনো তুই করে বলা হয়ে ওঠেনি। সিমি বয়সে শিশিরের থেকে 2 বছরের বড়। সৌহার্দ্যকে সিমির সাথে কথা বলতে দেখে শিশির ওর কাছে চলে এলো। ও দেখেছে এই সিমি নামের মেয়েটা তখন তার সৌহার্দ্য ভাইকে চোখ দ্বারা গিলে খাচ্ছিল। না, এই সিমি পেতনির কাছে তার সৌহার্দ্য ভাইকে একদমই একা ছাড়া যাবে না। কি জানি কখন আবার কালো জাদু করে দেয়। সৌহার্দ্য আর সিমির সব কথা শুনে নিয়েছে শিশির। সিমি বয়সে শিশিরের থেকে 2 বছরের বড়, অথচ এমন ভাবে নাম ধরে বলছে যেন এখানে কোনো সিনেমা চলছে। সিমি সেখানে নায়িকা আর সৌহার্দ্য নায়ক। এতটুকু ভাবনা মাথাতে আসতেই শিশির মুখ বাঁকালো। মুখ বাঁকিয়ে মনে মনে বলল, শর্ট সিমি পেতনি, তুই আর নায়িকা, তোকে তো চোরের রোল প্লে করতে দিলে সেটা ঠিক হবে। আসছে আমার সৌহার্দ্য ভাইকে নাম ধরে ডাকতে, পেতনি একটা। সৌহার্দ্য রুমে এসে ফ্রেশ হয়ে নিল। ভোর আগেই ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছে। বিছানার এক কোণে ঘুমিয়ে আছে ভোর। সৌহার্দ্য ব্যালকনিতে টাওয়ালটা মেলে দিয়ে রুমে আসতেই মোহনা বেগমকে রুমে ঢুকতে দেখা গেল। সৌহার্দ্য মায়ের দিকে তাকিয়ে বলল, কিছু বলবে মা? মোহনা বেগম বললেন, হ্যাঁ, তুই ধ্রুব আর শামীমকে আসতে বলে দিয়েছিস তো বাবা। সৌহার্দ্য জানে মা কেন ধ্রুব আর শামীমকে আসতে বলার কথা বলছে। খানবাড়ির সকলে ধ্রুব আর শামীমকে নিজেদের বাড়ির লোকই মনে করে। তাছাড়া মোহনা বেগমের বান্ধবীর ছেলে ওরা। সেখানে ধ্রুব আর শামীমকে ছাড়া মায়ের যে একটু ভালো লাগবে না তা ঠিক বুঝতে পারছে সৌহার্দ্য। সৌহার্দ্য মায়ের উদ্দেশ্যে বলে উঠল, হ্যাঁ মা, বলে দিয়েছে। ধ্রুব আজকে একটু ব্যস্ত ছিল হসপিটালের কাজে, তাই আসতে পারেনি। কালকে শামীমকে নিয়ে চলে আসবে। রাতে দেরি করে ঘুমানোর ফলে সবাই দেরি করেই ঘুম থেকে উঠেছে। এত দেরি করে ঘুমালে কি হবে? ভোরে উঠে ঘুমে ঢুলতে ঢুলতে ফজরের নামাজ আদায় করে নিয়েছিল শিশির, কুয়াশা আর দিয়া। ঘুমকাতরে মেয়ে দিয়াকে এক প্রকার টেনে তুলতে হয়েছে ওদের। নামাজ পড়ে আবার ঘুমিয়ে গিয়েছিল ওরা। স্বভাব সুলভ তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে না পারলেও কুয়াশা আর দিয়ার আগেই ঘুম থেকে উঠেছে শিশির। বিছানায় এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে কুয়াশা আর দিয়া। ওরা 3 জন এক রুমেই ঘুমিয়েছে। রওশনারা বেগম শিশিরকে সিমির রুমে শিফট হতে বলেছিলেন, কিন্তু শিশির এক প্রকার জেদ করে কুয়াশা আর দিয়ার কাছে এসেছে। ওই সিমি পেতনির সাথে শিশির একদম থাকবে না, একদমই না। শিশির ফ্রেশ হয়ে রুমের বাইরে বেরিয়ে এলো। টেবিলে বসে নাস্তা খাচ্ছে সৌহার্দ্য, ভোর আর রিমি। শিশির চেয়ার টেনে সৌহার্দ্যের পাশে বসতে যাবে, তার আগে সিমি দৌড়ে এসে সৌহার্দ্যের পাশে বসে পড়ল। বসে শিশিরকে বলে উঠল, তুই রিমি আপুর পাশের চেয়ারটাতে গিয়ে বস শিশির। সিমির কথাতে শিশির কর্মর দৃষ্টিতে ওর দিকে চাইল, কিন্তু সিমি সেটা না দেখলেও সৌহার্দ্য ঠিকই দেখেছে। একটু পরে শিশিরকে নিজের ভাইয়ের পাশে বসে পড়ল। শিশির খাচ্ছে আর লক্ষ্য করছে এই সিমি সৌহার্দ্যের দিকে তাকিয়ে আছে আর মুচকি মুচকি হাসছে। শিশিরে এখন ইচ্ছে করছে সিমির মাথার চুল ছিঁড়ে তাকে ন্যাড়া করে দিতে। রাগের মাথায় শিশির একটা কাঁটা চামচ তুলে টেবিলে জোরে বসিয়ে দিল। শিশির খেয়াল করেনি যে এটা টেবিল না, ওর ভাইয়ের হাত ছিল। কাঁটা চামচের আঘাতে ভোর চেঁচিয়ে উঠল, উফ চড়ুই পাখি, এটা কি করছিস তুই? শিশিরের ধ্যান ভাঙল ভোরের চেঁচামেচিতে। পাশ ফিরে ভোরের দিকে তাকিয়ে বলে উঠল, সরি ভাইয়া, আমি আসলে খেয়াল করিনি, সরি। ভোর ইটস ওকে বলে সৌহার্দ্যের দিকে তাকালো। সৌহার্দ্য ভোরের দিকে তাকিয়ে মিটিমিটি করে হাসছে। ভোর ইশারায় সৌহার্দ্যকে বলে উঠল, ভাইয়া, তোমার জন্য সবসময় আমি ফেসে যাই। চড়ুই পাখি এখন জেলাস ফিল করছে সিমিকে নিয়ে। সৌহার্দ্য ভ্রুচে ইশারায় শয়তানি হেসে ইশারা করলো। ওর হাসিতে ভোর বুঝতে পারলো যে সৌহার্দ্য বলছে, সবে তো শুরু, তোর বোনের তো এখনো অনেক জেলাস ফিল করা বাকি। শিশির খেতে খেতে সৌহার্দ্যকে উদ্দেশ্য করে বলে উঠল, কখন নীলাটিলিকে ঘুরতে নিয়ে যাবেন সৌহার্দ্য ভাই? সৌহার্দ্য গম্ভীর গলায় বলল, বিকেলে নিয়ে যাব। ধ্রুব আর শামীম আসবে কিছুক্ষণ পরে, ওদেরকেও নিয়ে যাব আমাদের সাথে। শেখবাড়ির রংরূপ একদম পাল্টে গিয়েছে এক রাতের মধ্যেই। চারিদিকে ফুল আর মরিচপাতি দিয়ে সাজানো শুরু হয়ে গিয়েছে। বাড়ির গিন্নিরা সবাই যে যার নিজ কাজে ব্যস্ত। শেখবাড়ির বিশাল বাগানে প্যান্ডেল সাজানো হয়েছে। 2 দিন পরে রিমির গায়ে হলুদ। ধ্রুব আর শামীমের সিলেটে পৌঁছতে প্রায় 11টা বেজে গিয়েছে। গাড়ি থেকে নেমে উঠোনে সৌহার্দ্যকে দাঁড়িয়ে থাকতে দেখে শামীম ব্যাগপত্র রেখেই দৌড় দিল। গিয়ে সৌহার্দ্যের উপরে ঝাঁপিয়ে পড়ে হতাশা মিশ্রিত কণ্ঠে বলল, আই মিস ইউ মেরে সৌহার্দ্য জান্স, তুমি আমাকে ছাড়া একা কিভাবে চলে এলে বলো? তোমার কি একটু আমার কথা মনে পড়েনি?
সৌহার্দ্য শামীমের মাথায় একটা চাটি মেরে বলল, নাটক বন্ধ কর, তোর এমন ব্যবহার দেখলে যে কেউ তোকে গিয়ে ভাববে। ধ্রুব ব্যাগ দুটো কাঁধে নিয়ে হেলতে দুলতে ওদের মাঝখানে এসে দাঁড়ালো। তারপর একটা ব্যাগ শামীমের দিকে এগিয়ে দিয়ে সৌহার্দ্যের দিকে তাকিয়ে বলল, আমারও এমনটা মনে হয় বুঝলি, ওই দিন ওকে চেকআপের জন্য হসপিটালে নিয়ে যেতে চাইছিলাম, কিন্তু শালা আমাকে দৌড়ানি দিয়েছে। ধ্রুবর কথায় শামীম ওর পেটে একটা খোঁচা মারল। সৌহার্দ্য বলে উঠল, উপরে গিয়ে বাম দিকের কর্নারের রুমে যাবি, ওই রুমে থাকার ব্যবস্থা করা হয়েছে তোদের জন্য। সৌহার্দ্যের কথায় ধ্রুব হাঁটা ধুলো বাড়ির ভেতরে। কিছু দূর গিয়ে শামীমকে নিচের পাশে না দেখে পেছন ফিরে তাকালো। ধ্রুব আবার ফিরে এলো আগের জায়গায়, এসে শামীমের হাত ধরে টানতে টানতে ওর সাথে নিয়ে যেতে লাগলো। শামীম যেতে যেতে সৌহার্দ্যকে উদ্দেশ্য করে বলল, পরে দেখা হবে জান্স, এখন যাই কেমন। সৌহার্দ্য ভ্রুকুচকে শামীমের দিকে তাকিয়ে আছে। ও ভালো করেই বুঝতে পারছে যে শামীম ওকে ইচ্ছে করেই এমন জ্বালাচ্ছে, কারণ সৌহার্দ্য যে ওর বিয়েটা আটকে রেখেছে, তাই শামীম ওর সাথে এমন করছে। সৌহার্দ্য ওদের দুই ভাইয়ের বিয়ে আটকে রাখবে বাই না কেন? ও তো ওদের দুজনে থেকে বয়সে সামান্য হলেও তো বড়, তাহলে কেন ওর আগে ওরা দুজন বিয়ে করবে? সৌহার্দ্য বিয়ে করবে কিভাবে? ওর মায়া পাখির তো এখন পর্যন্ত বিয়ের বয়সই হয়নি। কথাটা ভেবে একটা দীর্ঘশ্বাস চালো সৌহার্দ্য। সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করার সময় গান বাজনা ছাড়াই শামীম এক প্রকার নেচে নেচেই ভেতরে ঢুকলো। ধ্রুবকে এভাবে লাফাতে দেখে বলে উঠল, এমন ভাবে নাচছিস দেখে মনে হচ্ছে যেন এটা সৌহার্দ্যের ফুফাতো বোনের না তোর বিয়ে হচ্ছে। শামীম নাচানাচি বাদ দিয়ে ধ্রুবর দিকে আর চোখে তাকিয়ে বলল, আরে আমি কি বলেছি একবারও যে এটা আমার বিয়ে? আমি তো আমার আর তরুর বিয়ের ফিল নিচ্ছিলাম, বুঝিস না? ধ্রুব সন্ধিহান গলায় বলে উঠল, এত নাচিস না, তোরও এখনো রাজি হয়নি বুঝলি ভাই। এই তুই সত্যি করে বলতো, তুই আমারই ভাই তো নাকি? না মানে আমার ভাই হয়ে এখন একটা মেয়েকে পটাতে পারলি না? ছি ছি ছি। শামীম বলে উঠল, আরে তোরকে তো আমি এইভাবে তুড়ি মেরেই পটিয়ে নিব, এটা নিয়ে তুই এত চিন্তা করিস না তো। বলতে বলতে সিঁড়ি দিয়ে উপরে উঠে এলো দুজনে। কুয়াশা রিমির রুমে শিশিরের দিকে যাচ্ছিল, হঠাৎ ধ্রুবকে দেখে অবাক হয়ে ওখানেই দাঁড়িয়ে রইল। ধ্রুব ফোন চালাতে ব্যস্ত থাকায় কুয়াশাকে খেয়াল করেনি। কুয়াশাকে দেখতে পেয়ে শামীম ধ্রুবকে খোঁচা দিয়ে কাশতে লাগলো। শামীমের খোঁজায় ধ্রুব বিরক্তি নিয়ে ওর দিকে চাইতে শামীম ইশারা করে কুয়াশাকে দেখিয়ে দিয়ে ফিসফিস করে বলে উঠল, নে ভাই এখন সামলা তোর রানীকে, আমি তো গেলাম, দেখে তো মনে হচ্ছে আজকে তোর খবর আছে। ধ্রুব অসহায় কণ্ঠে বলল, না ভাই যাস না, দেখ তুই এখানেই থাক, না হলে রাতে আমাকে একা পেলে আজকে মেরেই ফেলবে। শামীম নাটকীয় সুরে বলে উঠল, পাগল নাকি? অসম্ভব, প্রেম করার সময় কি আমাকে সাথে রেখেছিলি নাকি যে এখন তোর আমাকে লাগে? শালা এখানেই থাক তুই, আমি গেলাম। বলি শামীম দ্রুতগতিতে ওখান থেকে কেটে পড়ল, গিয়ে ওদের জন্য বরাদ্দকৃত রুমের মধ্যে ঢুকে গেল। শামীম চলে যেতেই কুয়াশা ধ্রুবর কাছে আসলো, এসে বলতে লাগলো, ওই দিন কি যেন বলেছিলেন, তুমি যাও, আমার তোমাকে দরকার নেই, আমি অন্য কাউকে খুঁজে নেবো, তাই না? ধ্রুব আমতা আমতা করে বলে উঠল, আরে না বাবু, এটা তো আমি মজা করে বলেছিলাম। কুয়াশা রাগী গলায় বলল, মজা করছিলি না তুই? দাঁড়া, তোর মজা বের করছি আমি। দেখো বাবু, তুমি এখন রেগে আছো, তাই রাগের মাথায় আমাকে তুই তুকারি করছো। তুমি এখন রুমে যাও, ততক্ষণে আমি ফ্রেশ হই, পরে আমরা ঠান্ডা মাথায় ঝগড়া করবো, ওকে? বলে পাশ কাটিয়ে ওখান থেকে চলে যেতে নিচ্ছিল। কুয়াশা পেছন না ফিরে কাট গলায় বলল, এই দাঁড়া তুই, আমার কথা এখনো শেষ হয়নি। কুয়াশার কথায় ধ্রুব না দাঁড়িয়ে উল্টো দিকে দৌড় দিল। কুয়াশা ওর পেছনে দৌড়াতে দৌড়াতে তেজি কণ্ঠে বলে উঠল, কিসের বাবু? হ্যাঁ, এখন লুতুপুতু করা হচ্ছে, যখন এসব বলেছিলি তখন মনে ছিল না? ধ্রুব দৌড়ে শামীম যে রুমে গিয়েছিল ওই রুমে ঢুকে পড়লো, গিয়ে ধাম করে রুমের দরজা ভেতর থেকে আটকে ওখানেই দাঁড়িয়ে রইল। কুয়াশার সামনে এতটুকু সময় দাঁড়াতেই ধ্রুবর গাম ছুটে গিয়েছে, ওর জানটা একদম হাতে চলে এসেছিল। পেছন ফিরে চাইতেই ধ্রুব দেখতে পেল শামীম বিছানার উপরে গড়াগড়ি দিয়ে হাসছে। শামীমকে এইভাবে হাসতে দেখে ধ্রুবর মেজাজ বিগড়ে গেল। হাতে থাকা ব্যাগ শামীমের দিকে ছুঁড়ে মারল ধ্রুব, কিন্তু এতেও বিশেষ লাভ হলো না। শামীম আগের চেয়েও উচ্চ শব্দে হেসে উঠল। শামীমের সাথে না পেরে ধ্রুব রাগে গটগট পায়ে ওয়াশরুমে ঢুকে দরজাটা শব্দ করে আটকালো। ওয়াশরুমে থেকে ধ্রুব শুনতে পাচ্ছে শামীম এখনো দ্বিগুণ শব্দে হাসছে। দুপুর গড়িয়ে এখন বিকেল হতে চলল, সবার খাওয়া দাওয়ার পর্বটাও চুকে গিয়েছে। অন্যদিনের তুলনায় রোদের তাপটাও আজকে অনেক কম। এখন ছোটরা সবাই মিলে নীলাটিলে ঘুরতে যাবে। সৌহার্দ্য সবাইকে 10 মিনিটের মাঝে রেডি হতে বলে দিয়েছে, নয়তো ঘুরতে নিয়ে যাবে না এটাও বলেছে। তাই শিশির এখন তড়িঘড়ি করে রেডি হওয়ার জন্য ব্যাগ থেকে ড্রেস বের করতে নিবে, তখনই ব্যাগের মধ্যে থাকা একটা হলুদ রঙের খাম চোখে পড়ল। এই খামটা এখানে কিভাবে এলো সেটা কিছুতেই মাথায় আসছে না। তড়িঘড়ি করে খামটা খুলতেই ভেতরে একটা হলুদ রঙের কাগজ দেখতে পেল। কাগজটার ভাঁজ খুলে কাগজের লেখাগুলো পড়তে লাগলো, মায়াবিনী আমার, মিস করেছি, কান্না করেছি, ভীষণ কষ্টের যাতনায় কাটিয়েছি এতগুলো বছর, তিলে তিলে শেষ হয়েছি, তবুও তুমি ছাড়া অন্য কাউকে ভালোবাসিনি আমি। এতদিন দূরে থেকেই ভালোবেসেছি তোমায়, এখন যে আমার ইচ্ছেগুলো বড্ড অবাধ্য হয়েছে মায়াবিনী। এতদিন তুমি যেভাবে আমাকে পুড়িয়েছ নিজের প্রণয়ের মায়াজালে, তেমন আমিও তোমাকে পোড়াবো আমার ভালোবাসার অনলে। ইতি মায়াবিনীর অন্তরস্থলে লুকিয়ে রাখা ভালোবাসা। চিঠিটা পড়ে শিশিরা হাত দুটো তীর করে কাঁপছে, বুঝতে পারছে না এই চিঠি ওকে কে দিল। সৌহার্দ্য ভাই, আমিও যেমন মনে মনে ওনাকে অনুভব করি, উনিও কি তেমন আমাকে? না না, এটা হতে পারে না। সৌহার্দ্য ভাই তো আমাকে মায়া পাখি বলে রাখে, তাহলে এই চিঠি কি দিল?
দরজার আড়াল থেকে সৌহার্দ্য চিন্তায় মগ্ন থাকা শিশিরের মুখটা দেখে মিটিমিটি হাসছে। একটু সময় পরে ওখান দিয়ে চলে যেতে যেতে মনে মনে বলে উঠল, আমি জানতাম চিঠিটা পাওয়ার পরে তুই কনফিউজড হয়ে যাবে মায়া পাখি। ইচ্ছে করে মায়া পাখির জায়গায় মায়াবিনী বলেছি। আমি চাই তুই সবসময় আমাকে নিয়ে বিভোর থাকিস। চকলেট কালারের একটা সালোয়ার কামিজ পরেছে শিশির, চুলগুলো উঁচু করে ঝুটি করে ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক লাগিয়েছ। ব্যাস, এতেই ওকে দেখতে অনেক মিষ্টি লাগছে। রেডি হয়ে নিচে আসলো শিশির। দিয়া, কুয়াশা, রিমি, সিমি রেডি হয়ে নিচে নেমে এসেছে। গাড়ির ভেতরে বসে সবার জন্য অপেক্ষা করছে সৌহার্দ্য। ভোর ড্রাইভিং সিটে বসে আছে, আজকেও ড্রাইভ করবে। ধ্রুব আর স্বামী অন্য গাড়িতে করে যাবে। সৌহার্দ্য ফোন স্ক্রল করছিল, হঠাৎ বাড়ির সদর দরজায় চোখ আটকে গেল ওর। শিশিরকে দেখে সবসময়ের গম্ভীর মুখটা পরিবর্তন হয়ে চোখে মুখে নেমে এলো মুগ্ধতা, যে মুগ্ধতা শুধুই তার মায়া পাখির জন্য। সৌহার্দ্য যেন ওখানেই থমকে গিয়েছে। সৌহার্দ্যকে নিজের বোনের দিকে তাকিয়ে থাকতে দেখে মনে মনে দুষ্ট হাসলো ভোর। অতঃপর গলা খাকারি দিয়ে বলে উঠল, এভাবে কি দেখছো ভাইয়া, ও তো তোমারও বোন হয়। ভোরের কথাতে সৌহার্দ্য ওর দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, থাপ্পড় খেতে না চাইলে বোন বোন বলাটা বন্ধ কর। কিসের বোন? ওকে আমার মায়ের পেটের বোন নাকি? সৌহার্দ্যের ধমক খেয়ে ভোর চুপ হয়ে গেল। প্রকৃতিকন্যা সিলেটে রয়েছে নয়নাভিরাম সৌন্দর্য, হাওর নদী পাহাড়ে ভরপুর সিলেটে রয়েছে অপরূপ অরণ্যানীয়। সবকিছু একদম চোখ ধাঁধানো সুন্দর। পাশাপাশি এমন অনেক জায়গা আছে যেগুলো হৃদয় হরণকারী। বাংলাদেশের উত্তর পূর্বে অবস্থিত এই প্রাচীন জনপদ বনজ, খনিজ ও মৎস্য সম্পদে ভরপুর এবং প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত। চা বাগান, জাফলং, রাতারগুল জলাবন, হাকালুকি হাওর, ভোলাগঞ্জ, বিছানাকান্দি, তামাবিল, পাহাড়, ঝর্ণা লেক সব মিলিয়ে নানা বৈচিত্র্যের সম্ভার এইখানে। স্বতন্ত্র বৈশিষ্ট্যের জন্য নীলাটি লেক দেখে অনেক পর্যটক বাংলার কাশ্মীর হিসেবে অভিহিত করেন। এটি মিনি সুইজারল্যান্ড নামেও খ্যাত। একদিকে দিগন্ত বিস্তৃত সবুজের সমারোহ, অন্যদিকে নীলাভ রঙের জল খেলা করছে। তার অন্য পাশে ভারতের মেঘালয় পাহাড় দাঁড়িয়ে আছে, আর নিচে ছড়িয়ে ছিটিয়ে আছে পাথর। এই জন্য শিল্পীর হাতে আঁকা এক অসাধারণ ছবি। ঘন সবুজের মাঝে নীল রঙের এই লেকটি মানুষকে আরো আকর্ষিত করে। এর পানি এতটাই নীল যেন দেখলে মনে হয় এটি আকাশের সাথে মিশে আছে। শিশির চারপাশটা ঘুরে ঘুরে দেখছে। কুয়াশা, সকাল, রিমি ওরা ছবি তোলায় ব্যস্ত। কুয়াশাকে ছবি তুলে দিচ্ছে ধ্রুব। ওদের ঝগড়া মিটে গিয়েছে। এদিকে ওদের ছবি তোলা দেখে ঘাসের উপরে বসে ঘাস ছিঁড়তে ছিঁড়তে স্বামী হতাশার কণ্ঠে বলে উঠল, আজকে আমার সুন্দরী আমার পাশে থাকলে আমাকেও ছবি তুলে দিত। সুন্দরী এখানে নেই বলে কেউ আমাকে একটা ছবিও তুলে দিচ্ছে না। স্বামীর কথা শুনে ধ্রুব ছবি তুলতে তুলতে ওর দিকে তাকিয়ে বলল, তুই ওখানে বসে বসে ঘাস ছিঁড়ছে, তোকে দিয়ে কিচ্ছু হবে না, কিচ্ছু না। ধ্রুবর কথায় স্বামীর বুকে হাত দিয়ে বলে উঠল, সুন্দরী, আহ। ওদের দুজনের কথা শুনে বাকিরা উচ্চস্বরে হাসতে লাগলো। প্রিয়সীর হাসির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে ভোর। দিয়া ভালো করে ছবি তুলতে পারছিল না বলে ভোর ওকে ছবি তুলে দিচ্ছে। ও আগে কখনো দিয়াকে হাসতে দেখেনি, সবসময় ওর সামনে আসলে গুটিয়ে থাকতো মেয়েটা। ভোর কিভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে দিয়া লজ্জায় নিজের চোখ নামিয়ে নিল। সৌহার্দ্য গাড়ির সাথে হেলান দিয়ে ফোনে স্ক্রল করছে, পাশেই সিমি দাঁড়িয়ে। বারবার সৌহার্দ্যকে বিরক্ত করছে। সিমি কিছুক্ষণ পরে সৌহার্দ্যকে বলে উঠল, উফ, এরা কি বিরক্তিকর। সৌহার্দ্য, এরা অনেক ন্যাকামি করে, তাই না? তুমি এদেরকে সহ্য করো কিভাবে? সৌহার্দ্য সিমির দিকে তাকিয়ে কাটকাট গলায় বলল, ওখানে আমার ভাই বোন, বন্ধু আর প্রিয় মানুষটি আছে। তুমি কাদের কেনাকার বিরক্তিকর বলছো? মুখ সামনে কথা বলো সিমি। আর আগেও বলেছি আমি তোমার বড়, বড়দের নাম ধরে ডাকায় এটা কোথায় শিখেছো? সৌহার্দ্যের কথায় সিমি চুপ হয়ে গেল। সৌহার্দ্য সিমির থেকে চোখ সরিয়ে সামনে তাকাতেই শিশিরকে নিজেদের দিকে মুখ বাঁকানো অবস্থায় তাকিয়ে থাকতে দেখতে পেল। শিশির তখন থেকেই দেখছে এই সিমি পেতনি বারবার তার সৌহার্দ্য ভাইয়ের সাথে সেদে সেদে কথা বলছে আর বিরক্ত করছে। শিশির তড়িঘড়ি করে সৌহার্দ্যের দিকে এগিয়ে আসলো। সৌহার্দ্য কিছু বুঝে ওঠার আগে শিশির ওর হাত ধরে টেনে লেকের কাছে নিয়ে যেতে শুরু করলো। সৌহার্দ্য তো অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। শিশিরের এই অধিকার খাটানো দেখে সৌহার্দ্যের মনটা ভালো লাগায় ছেয়ে গেছে। এতক্ষণ সিমির উপরে বিরক্তি থাকলেও শিশিরের এই কাণ্ডে সৌহার্দ্যের ঠোঁটে বাঁকা হাসি ফুটে উঠল। শিশির লেকের কাছে এসে সৌহার্দ্যের হাতটা ছেড়ে দিয়ে বলে উঠল, সৌহার্দ্য ভাই, এই সিমি পেতনির সাথে আপনার এত কথা কিসের? কই, আমার সাথে তো এত কথা বলেন না আপনি। সৌহার্দ্য ভ্রু নাচিয়ে বলল, কেন বলবো তোকে? শিশির কোমরে হাত দিয়ে বলল, কেন বলবেন না? আমি জানতে চেয়েছি তাই বলবেন। শিশিরের কথায় সৌহার্দ্য ওর দিকে ঝুঁকে ভ্রু নাচিয়ে বলে উঠল, কেন, তুই কি জেলাস ফিল করছিস? সৌহার্দ্যের কথাতে শিশির হক চকিয়ে উঠল। আমতা আমতা করে কথা পাল্টে বলে উঠল, শুনেছি এখান থেকে সূর্যমুখী বাগানটা অনেক কাছে, চলুন এখন ওখানে যাই। সৌহার্দ্য প্যান্টের পকেটে মোবাইল রেখে বলল, আচ্ছা চল। নীলাটি লেক থেকে সূর্যমুখী বাগান অনেকটা কাছে। গাড়ি থেকে নেমে শিশির দৌড়ে বাগানের মধ্যে গিয়ে ছবি তুলতে শুরু করে দিয়েছে। শিশির পুরো বাগানটা ছোটাছুটি করছে। তারপর সৌহার্দ্যর কাছে এসে আবদারের সহিত বলে উঠল, সৌহার্দ্য ভাই, ছবি তুলে দিন না। সৌহার্দ্য ওর কিছু ছবি তুলে দিয়ে ওর কানে ছোট একটা সূর্যমুখী ফুল গুজে দিল। ফুল গুজে দেওয়ার সময় শিশির খিলখিলিয়ে হেসে বলল, সুরসুরি লাগছে সৌহার্দ্য ভাই। ফুলের জন্য শিশিরের সৌন্দর্য আরো কয়েক গুণ বেড়ে গেছে। সৌহার্দ্য নরম গলায় বলে উঠল, তুই সূর্যমুখী ফুলের মতোই সুন্দর, এভাবে হাসিস না মায়া পাখি, কলিজায় লাগে। সৌহার্দ্যের কথায় শিশিরের গাল দুটোতে রক্তিম আভা ছড়িয়ে পড়ল। লজ্জায় শিশির ওখানে আর না দাঁড়িয়ে দৌড়ে দিয়া আর কুয়াশার কাছে চলে গেল। ওকে এভাবে লজ্জা পেয়ে দৌড়ে যেতে দেখে সৌহার্দ্য শব্দহীন হেসে উঠল।